হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2026 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি ড্রামা, যার নাম হলো চিরায়া। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। পূজা, যার সবে মাত্র বিয়ে হয়েছে, একজন নববধূ হাজারো স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে যায়, কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু এই ভয়াবহ রাত পর্যন্ত বিষয়টি কিভাবে পৌঁছালো, তার জন্য আমাদের গল্পের পাতা একটু পিছনে উল্টাতে হবে। গল্পের প্রধান চরিত্র হলো কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী, যে কিনা একাই পরিবার সামলে রাখে। তার পরিবারে রয়েছে তার স্বামী, একটি ছোট মেয়ে, শ্বশুর, শাশুড়ি, এক নিশ্চুপ দাদি এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ যেন দেবর নয়, বরং তার নিজের সন্তানের চেয়েও বেশি কিছু। সময় তার নিজের গতিতে এগিয়ে চলে। এখন অরুণ বড় হয়ে উঠেছে এবং পুরো পরিবার তার জন্য মেয়ে দেখতে যাচ্ছে। যেই মেয়েটিকে তারা দেখতে যাচ্ছে সেই মেয়েটির নাম হলো পূজা। পূজা ইংলিশ অনার্সে বিএ পাস। নিজের কথা বলার ভঙ্গি আর আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয় সে। যখন সে তার মিষ্টি কণ্ঠে একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন পুরো পরিবার তার উপর মুগ্ধ হয়ে যায়। অরুণ তো দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায়। কিন্তু এই পুরো ঘরে এমন একজন মানুষ ছিল যার মুখে আনন্দের বদলে ছিল এক অজানা সংশয়। কমলেশের কাছে পূজার এই আধুনিক ও খোলামেলা স্বভাব একদমই ভালো লাগে না, কিন্তু অরুণের খুশি আর জেদের কাছে কমলেশকে শেষ পর্যন্ত হার মানতেই হয়। মন থেকে না চাইলেও সে এই সম্পর্কের জন্য রাজি হয়ে যায়। সেই দিনেই ধুমধাম করে তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়ে যায়। পূজার হাতে অরুণের দেওয়া আংটিটি শোভা পায়, কিন্তু কারো কি জানা ছিল এই সুখ শুধু এক রাতে? পরের দিন সকালে কমলেশ তার শাশুড়িকে নিয়ে অটোরিকশায় কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তার চোখে পড়ে অনেক মানুষের হইচই। কিছু মানুষ রাস্তায় প্রতিবাদ করছিল। তখনই সেই ভিড়ের মাঝে কমলেশের চোখ পড়ে এমন এক মুখে, যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে সবার সামনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আদেশ দেয় এইসব নাটক এখনই বন্ধ করার জন্য। রাগে ফুঁসতে ফুঁসতে কমলেশ সামনে এগিয়ে যায়, পূজার হাত চেপে ধরে এবং হাত থেকে এঙ্গেজমেন্টের আংটিটি খুলে নেয়। এক মুহূর্তেই সে সেই সম্পর্ক ভেঙে দেয় যা গতকালই তৈরি হয়েছিল। কমলেশ যখন এই ঝড় নিয়ে বাড়ি ফিরে আসে, তখন বাড়িতে হইচই পড়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে, তুমি না ভেবে চিন্তে যে ঝামেলা সৃষ্টি করেছো, এখন সেটি তোমাকেই সামলাতে হবে। বেচারা অরুণও অনেক অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তা ভাবনা ভুল নয়, কিন্তু কমলেশ নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে কারো কথাই পরোয়া করে না। কিছুক্ষণ পরে গল্পে এক সুন্দর ও আবেগপূর্ণ মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে যায়। সে খুব নরমভাবে ক্ষমা চেয়ে বলে, যদি আমরা সত্যের জন্য এবং অন্যদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়ে না থাকি, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কমলেশ যদিও পুরনো চিন্তাধারা ছিল, কিন্তু হৃদয় তার পরিষ্কার। সে পূজার কথার গভীরতা অনুভব করে এবং তার মন গলে যায়। ও হেসে বলে, আমার বুঝতে একটু দেরি হলেও যদি একবার বুঝে যাই, তাহলে আমি কখনোই সঠিকের পক্ষ ছাড়ি না। এই বলে কমলেশ পুরো সম্মানের সঙ্গে সেই আংটিটি আবার পূজার হাতে ফিরিয়ে দেয়। অবশেষে সানাই বাজে এবং অরুণ ও পূজার বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। কিন্তু এই বিয়ের জাঁকজমকের মাঝে একটি সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজা অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড জ্বর আর শরীরের ব্যথায় তার অবস্থা খুবই খারাপ ছিল। সাত পাক দেওয়ার সময়ও সে ওষুধের ভরসায় কোনো মতো দাঁড়িয়েছিল। বিয়ের সব রীতি শেষ হওয়ার পর আসে সেই রাত, যাকে প্রতিটি মেয়ে নিজের জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে মনে করে। অরুণ ঘরে আসে। কিছু আনুষ্ঠানিক কথাবার্তার পর সে পূজার কাছে আসতে শুরু করে। পূজা যে ব্যথা আর জ্বরে ভেঙে পড়েছিল, খুব স্পষ্টভাবে অরুণকে বলে, আমার শরীর খুব খারাপ, আমার খুব জ্বর আর পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছে, দয়া করে আজ আমরা কিছুই করব না। কিন্তু অরুণ যেন কামনার স্বামী হওয়ার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে পূজার কথা একটুও শোনেনি। পূজার বারবার অনুরোধ আর কান্না আর না বলা সত্ত্বেও অরুণ নিজের পুরুষত্বের অন্ধনিশায় জোর করে সম্পর্ক স্থাপন করে। নববধূর সেই সোনালী স্বপ্নগুলো সেই বিছানাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সকালের আলো ঘরে ঢোকে, কিন্তু পূজার জীবনে চিরকালের জন্য অন্ধকার নেমে আসে। সে ব্যথা আর মানসিক যন্ত্রণায় কাতর হয়ে শুধু কেঁদেই যাচ্ছিল। অরুণ তাকে চুপ করানোর চেষ্টা করে, যেন খুব সাধারণ কিছু ঘটেছে তার সাথে। সে বড় অধিকার নিয়ে বলে, আমি তো তোমার স্বামী, এটা আমার অধিকার, আর বিয়ের পর তো এসব হয়। এই কথা শুনে পূজার ভিতরের যন্ত্রণা যেন এক চিৎকার হয়ে বেরিয়ে আসে। সে কান্না ভেজা চোখে অরুণের দিকে তাকিয়ে বলে, অধিকার তুমি আমার ওপর নয়, আমার সঙ্গে করেছো। এই কথাটা শুনে অরুণ স্তব্ধ হয়ে যায়, কিন্তু নিজের জঘন্য কাজের জন্য লজ্জিত হওয়ার বদলে তার পুরুষত্বের অহংকারে আঘাত পায়। রাগে ফুঁসতে থাকা অরুণ বলে, যদি তোমার মনে হয় আমি ভুল কিছু করেছি, তাহলে যাও, বাইরে গিয়ে চিৎকার করে সবাইকে বলে দাও। এটা বলে সে নির্মমভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে পূজা যখন ঘর থেকে বের হয়, তখন তার চোখে পড়ে উঠোনে দাঁড়িয়ে থাকা কমলেশকে। কমলেশ বাড়ির এবং পাশের বাড়ির কয়েকজন মহিলার সঙ্গে কথা বলছিল। পূজার কানে
সেখানে কমলেশের কথা ভেসে আসে। কমলেশ বলছিল, মহিলারা যতটা বোমা ফাটার ভয়ে ভয় না পায় তার চেয়ে বেশি ভয় পায় নিজের সম্মান নিয়ে প্রকাশ্যে হাসাহাসি হওয়া। এই কথাটি পূজার বুকের মধ্যে যেন বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে সমাজ আর পরিবারে সে দাঁড়িয়ে আছে, সেখানে যদি একবার মুখ খুলে তাহলে তো ন্যায় বিচার পাবেই না, বরং এই বাড়িতেই তার সম্মান নিয়ে সবার সামনে হাসাহাসি হবে। সমাজ আর বদনামের ভয়ে হেরে গিয়ে নিজের অধিকারের জন্য লড়তে চাওয়া এক জীবন্ত মেয়ে নিজের চোখের জল মুছে পাওয়ার সেই দমবন্ধ করা ঘরে ফিরে আসে। তার নিষ্পাপ মনে কোথাও না কোথাও একটা আশা ছিল, হয়তো অরুণ নিজের নিষ্ঠুরতার কথা বুঝতে পারবে, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু অরুণের আচরণ দেখে পূজার পায়ের নিচে থাকা শেষ মাটিটুকু সরে যায়। পূজা আগে থেকেই যে যন্ত্রণার ভিতরে ছিল, কিন্তু অরুণ তার লালসাকে ভালোবাসার নাম দিয়ে আবারও তার সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপন করে। পূজা ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে ভুল বুঝেছিল, তার বুঝতে আর বাকি থাকেনি যে যাকে দুনিয়ায় স্বামী স্ত্রীর ভালোবাসা বলে তা তার জন্য কখনোই ছিল না, বরং এটা ছিল তার জন্য অভিশাপ মাত্র, যার বিরুদ্ধে সে কিছুই করতে পারছিল না। পরের সকালে কমলেশের চোখে পড়ে ছাদের কিনারে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা পূজাকে। পূজার চোখের শূন্যতা আর তার নীরব মুখ দেখে কমলেশের হৃদয় যেন কেঁপে ওঠে। কমলেশ অনেক জিজ্ঞেস করলেও পূজা সেই রাতের ভয়ানক সত্য কিছুই বলেনি। কমলেশ বুঝে যায় কিছু একটা ভুল হয়েছে, তাই বেশি প্রশ্ন না করে সে পূজাকে তার বাপের বাড়ি পৌঁছে দেয়। বাপের বাড়ি পৌঁছে পূজা ভাবে, হয়তো এই দুনিয়ায় একমাত্র মাই আছে যে তার মেয়ের কষ্ট বুঝতে পারবে। সে তার মায়ের কাছে আগের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে দেয়, কিন্তু তার নিজের মায়ের কাছ থেকে যে উত্তর সে পায় তা অরুণের বর্বরতার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। মা তাকে বুকে টেনে নেওয়ার বদলে বুঝিয়ে বলে, স্বামী স্ত্রীর মধ্যে এসব তো হয়েই থাকে, বিয়ে যখন করেছো এসব তো মানিয়েই নিতে হবে, এতে না বলার কি আছে, এর মাধ্যমেই তো পরিবার আর বংশ এগিয়ে চলে। নিজের মায়ের মুখে এসব কথা শুনে পূজা স্তব্ধ হয়ে যায়। বাকি যা ছিল মা সেটাও ইমোশনাল ব্ল্যাকমেইল করে পূরণ করে দেয়। বাড়ির দারিদ্র্যের কথা বলে সে পূজাকে তৎক্ষণাৎ শ্বশুর বাড়ি ফিরে যেতে বলে এবং হুমকি দেয়, যদি সে ফিরে না যায় তবে সে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করবে। নিজের আপনজনদের কাছ থেকে পাওয়া এই প্রতারণার পর বেচারি পূজা তার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। সে যেন এক জীবন্ত লাশের মতো কমলেশের সঙ্গে আবার ফিরে যেতে লাগলো। পথে এক জায়গায় বাথরুমে যাওয়ার অজুহাতে পূজা অটো থেকে নেমে পড়ে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে আর পিছনে তাকায়নি এবং সেখান থেকে পালিয়ে যায়। কমলেশ পাগলের মতো পূজাকে সব জায়গাতেই খুঁজে বেড়ায়, কিন্তু পূজার কোনো খোঁজখবর পাওয়া যায় না। বাড়িতে ফিরে যখন কমলেশ এই খবর সবাইকে দেয়, তখন পুরো পরিবারে যেন হইচই পড়ে যায়। সবাই পূজাকে খুঁজতে থাকে, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হাল ছেড়ে দিয়ে কমলেশ পূজার বন্ধু সোনাকে ফোন করে, যে একটি এনজিওতে কাজ করত। সোনা বলে সে পূজার সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তাকে খুঁজে বের করার জন্য সে পুরো চেষ্টা করবে। অবশেষে সোনার খোঁজ সফল হয়। পূজাকে সে একটি নির্জন পার্কের কোণে চুপচাপ বসে থাকতে পায়। যখন কমলেশ সেখানে পৌঁছায় তখন পূজা সাহস জুগিয়ে অরুণের সেই নিষ্ঠুরতার কথা কমলেশের সামনে তুলে ধরে। কিন্তু বছরের পর বছর অরুণকে নিজের সন্তানের মতো লালন পালন করা কমলেশ তার অন্ধবিশ্বাস সত্যের উপরেই ভারী পড়ে। সত্য শোনার বদলে কমলেশের অহংকারে আঘাত লাগে, আর সে রাগে ফেটে পড়ে পূজার গালে একটি চড় দেয়। সে চিৎকার করতে করতে পূজাকে প্রায় টেনে হিঁচড়ে আবার সেই কারাগারের মতো বাড়িতে নিয়ে আসে। যদিও কমলেশ পূজাকে চড় মেরেছিল, তবুও একজন নারী হিসাবে তার মনেও সন্দেহের একটি বীজ বপন হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি হানিমুনের সুন্দর পরিবেশের মাঝেও পূজা ভিতর থেকে সম্পূর্ণ শূন্য এবং আতঙ্কগ্রস্ত ছিল। পূজা অরুণের কাছে শেষ একটুখানি আশা নিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে ভালোবাসা ছিল না, ছিল এক ক্ষুধার্ত নেকড়ের মতো লালসা। সে আবারও পূজার চিৎকার আর চোখের জল উপেক্ষা করে তার সাথে জোর করে সম্পর্ক স্থাপন করে। বেচারা পূজা সেই বিছানায় কষ্টে ছটফট করা আর কান্না ছাড়া কিছুই করতে পারে না। যাকে সে নিজের জীবন সঙ্গী ভেবে বোঝাতে গিয়েছিল, সে আসলে এক জল্লাদ হয়ে ওঠে। সেই রাতেই পূজা পুরোপুরি বুঝে যায় যে অরুণের চোখে সে কোনো স্ত্রী বা ভালোবাসা নয়, বরং তার লালসা মেটানোর একটি নির্জীব মাধ্যম মাত্র। এক রাতে ভয়ে পূজা নিজেকে বাথরুমে বন্ধ করে ফেলে। বাইরে থেকে অরুণ দরজায় ধাক্কা দিয়ে তাকে বাইরে আসতে বললে ভিতর থেকে পূজা বলে, আজ আমি তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু পশুর মতো অরুণের মাথায় চেপে বসা লালসাকে কেই বা থামাতে পারে? অরুণের উত্তরে যে কোনো মানুষের আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে নির্লজ্জ আর নিষ্ঠুরভাবে বলে, আমাকে মিথ্যা বলো না, দরজা খোলো, আমি দেখতে চাই। এটা শুনে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা পূজার প্রাণ যেন শুকিয়ে যায়। সে বুঝে যায় এই হিংস্র মানুষটি তার কোনো কথাই মানবে না। এই ভয়ের মাঝেই পূজার চোখ পড়ে সেখানে রাখা একটি ব্লেডের উপর, এবং দৃশ্যটি সেখানেই শেষ হয়। পরদিন সকালে বাড়িতে হইচই পড়ে যায়। সবাই জানতে পারে পূজা হাসপাতালে এবং তার অবস্থা অত্যন্ত খারাপ। পুরো পরিবার দিশেহারা অবস্থায় সেখানে পৌঁছে যায়। অরুণ খুব চতুরতার সঙ্গে কমলেশ এবং বাড়ির অন্য সদস্যদের ভুলভাল বলে যে তার কোনো নারীদের ভিতরের সমস্যা ছিল, হয়তো সেই কারণেই এই অবস্থা হয়েছে। কিন্তু যখন কমলেশ ভিতরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে, তখন ডাক্তার যে সত্যটা জানান তা শুনে শুধু কমলেশের পায়ের তলার থেকে
মাটি সরে যায় না, তার পুরো সত্তাই কেঁপে ওঠে। ডাক্তার ভারী কণ্ঠে বলেন যে পূজার সেই সংবেদনশীল অঙ্গগুলোতে ব্লেড দিয়ে গভীর কাটা দাগ রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার এই অবস্থা হয়েছে। এটা শুনে কমলেশ স্তব্ধ হয়ে যায়। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বাড়ির সবাইকে ফিরিয়ে দেয়, এই বলে যে সে পূজার পাশে থাকবে। জ্ঞান ফেরার পর যখন কমলেশ পূজার পাশে বসে তখন পূজা চোখ ভরা জল নিয়ে সেই তিক্ত সত্যটা বলে, যা তাকে এই পর্যায়ে যেতে বাধ্য করেছিল। এই কষ্টের কথা শুনে কমলেশ ভিতর থেকে ভেঙে পড়ে। সেদিন রাতে যখন কমলেশ বাড়ি ফিরে আসে তখন পূজার যন্ত্রণা অনুভব করার জন্য সে নিজেই বাথরুমে যায় এবং হাতে সেই একই ব্লেড তুলে নেয়। সেই ব্লেডটা নিজে ত্বকে রেখে ঠিক সেটাই করার চেষ্টা করে যা পূজা করেছিল, কিন্তু ব্লেডের সামান্য খোঁচাতেই তার হাত কেঁপে ওঠে। সে ব্লেড ফেলে দেয়। সেই এক মুহূর্তেই কমলেশ গভীরভাবে বুঝতে পারে মাত্র 21 বছরের এক নিষ্পাপ মেয়েটি কতটা ভয় আর যন্ত্রণার মধ্য দিয়ে গেছে যে সে নিজেকেই এত ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। পরের দিন যখন অরুণ নির্লজ্জভাবে পূজার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে তখন সে জানতে পারে যে কমলেশ আগেই পূজাকে ছাড়পত্র করিয়ে নিজের সঙ্গে নিয়ে গেছে। নিজের স্ত্রীর এত গুরুতর অবস্থার পরেও সেই অজ্ঞ মানুষটির মাথায় শুধু একটাই কথা ঘুরছিল। সে নির্লজ্জভাবে লেডি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে, এখন কি আমি আমার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারি? এই ঘৃণ প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত গরম হয়ে ওঠে, কারণ সেই ডাক্তার পূজার ভয়ঙ্কর আঘাতগুলো দেখে ফেলেছিলেন এবং জানতেন এর পেছনে কে আছে। তিনি অরুণের ওপর ভীষণভাবে রেগে যান এবং জোরে চিৎকার করে বলেন, তুই খুবই নীচ আর জঘন্য মানুষ, তোদের মতো অজ্ঞদের তো গুলি করে মারা উচিত। তিনি সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডদের ডাকেন এবং অরুণকে ধাক্কা মেরে হাসপাতাল থেকে বের করে দেন এবং এই সতর্কতা দিয়ে দেন যে এই পশুর মতো মানুষটিকে যেন আর কখনো তার হাসপাতালের আশেপাশেও দেখা না যায়। পূজা, যে নিজের চোখে বিয়ে আর নতুন জীবনের হাজারো স্বপ্ন নিয়ে ভালোবাসা আর অধিকারের নামে পূজা যা সহ্য করেছে তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন যখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এখন তার পাশে সেই কমলেশ দাঁড়িয়েছে যে একসময় তার বিরুদ্ধেই ছিল। তাহলে এখন সামনে কি হবে? আপনার মতে এখন পূজার কি পদক্ষেপ নেওয়া উচিত? তাকে কি অরুণকে ক্ষমা করে দেওয়া উচিত, নাকি এমন শাস্তি দেওয়া উচিত যা এক উদাহরণ হয়ে থাকবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, যাতে পূজার গল্পের পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ পেলেই আপনি দেখতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে গল্পের পরবর্তী পর্বে।